তো টপিকটা ভিতরে যাওয়ার আগে আমাদের কতগুলো টার্মিনোলজি জানতে হবে। সেই টার্মিনোলজি গুলি এক এক করে আমরা দেখি। প্রথমে যে টার্মিনোলজিটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফোর্স, বল কি। তো বল কিছুই না, বল হলো এক একটা প্রভাব, যে প্রভাবটা কি করে কোনো বস্তুকে গতিশীল হওয়ার চেষ্টা করে, অর্থাৎ কোনো স্থির বস্তুকে গতিশীল হওয়ার চেষ্টা করে, অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির করতে চেষ্টা করে বা স্থির করে। তাহলে যদি আমরা ফোর্স প্রডিউস করি কোনো বস্তুর উপরে, তাহলে কি কি প্রভাব হতে পারে সেটা দেখব। যদি কোনো বস্তুর উপর ফোর্স প্রডিউস করি, ফোর্সটা যদি কোনো একটা রেস্ট পার্টিকেল বা রেস্ট বডির উপর আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে সেই রেস্ট বডিটা কি হবে, চলতে শুরু করবে বা চলতে শুরু হওয়ার উপক্রম হবে। ঠিক আছে, যদি চলতে শুরু হওয়ার উপক্রম হবে মানে যদি বস্তুটার ওয়েট খুব বেশি হয় এবং আমরা খুব অল্প পরিমাণে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে সে বস্তুটা চলতে শুরু করবে না, কিন্তু হওয়ার একটা উপক্রম হবে। আর যদি অ্যাপ্লাইড ফোর্স, বাইরে থেকে যে ফোর্সটা আমরা প্রয়োগ করছি, সেই ফোর্সটা যদি বস্তুর ওয়েটের থেকে অনেক বেশি হয়, তাহলে অবশ্যই সেটা চলতে শুরু করবে। তার মানে এইটাকে আমরা বলতে পারি কোনো বস্তুর একটা অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। আর কি করে, দেখো গতিশীল বস্তুকে কি করে থামাতে সাহায্য করে। অবশ্যই বাইরে থেকে কোনো একটা সাপোজ ক্রিকেট বল আসছে, গতিশীল বস্তু, সেটাকে কোনো একটা প্লেয়ার ধরলো, ধরে আবার সেটা ছুড়ে দিল, অর্থাৎ যখনই বলটাকে ধরছে তখন কি তার গতি গতি কি শূন্য হয়ে যাচ্ছে, ভেলোসিটি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে টু স্টপ আ মুভিং বডিতে কিন্তু বল আমাদের কাজ করে। আর কি, টু চেঞ্জ অর্থাৎ ইনক্রিজ অথবা ডিক্রিজ করে দ্য স্পিড অফ এ বডি, অর্থাৎ কোনো বস্তুর গতিবেগকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। অবশ্যই যদি কোনো একটা গতিশীল বস্তু আসে, সেটাকে যদি আমরা তার গতির বিরুদ্ধে যদি একটা বল প্রয়োগ করি, তাহলে কি, যদি অল্প বল প্রয়োগ করি তাহলে কি তার গতিটা কি কিছু কমবে। অথবা যদি কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা ডিরেকশনে যাচ্ছে, সেই একই ডিরেকশনে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে কি হবে, তার গতিটা বেড়ে যাবে। আর কি করে, কোনো বস্তুর সাইজ অর শেপ, আকার আয়তনে পরিবর্তনে সাহায্য করে। অর্থাৎ যে বস্তুকে আমরা সহজে আকার আয়তন পরিবর্তন করতে পারি, যেমন একটা দেশলাইয়ের খোলক, তাকে যদি আমরা ট্যানজেনশিয়ালি বা তার স্পর্শক বরাবর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি তার আয়তনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার আকারের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ডিফর্ম হয়ে যাবে সেটা। আজ কোন একটা বেলুনে মনে করি গ্যাস আছে, বাইরে থেকে যদি সেই বেলুনটার উপর আমরা বল প্রয়োগ করি, তাহলে তার আয়তনটা আগের থেকে ছোট হয়ে যাবে। তাহলে এইভাবে তার পরিবর্তন আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ তার শেপেরও কিন্তু পরিবর্তন হবে। সে আগে ছিল বড়, সাইজের পরিবর্তন হবে, সে আগে ছিল বড়, এখন সে ছোট হয়ে গেছে। আর শেপের পরিবর্তন তো বললাম, যেটা হচ্ছে আমাদের দেশলাইয়ের হলো, তার উপর ট্যানজেনশিয়াল বল প্রয়োগ করলে সেটা কিন্তু সাইজটা একটু তার শেপটা কিন্তু অন্য ধরনের হয়ে যাবে। আবার কোনো গতিশীল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তার ডিরেকশনও চেঞ্জ করতে পারি আমরা বল প্রয়োগ করে। তাহলে এই রকম ফেনোমেনা, কতগুলো ফেনোমেনা ঘটতে পারে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি।
এবার এই বলে যে এসআই ইউনিট সেটা দেখবো, আর সিজিএস ইউনিটটা দেখবো, তার সঙ্গে এপিএস ইউনিটটা দেখবো। তাহলে এসআই ইউনিট অবশ্যই আমাদের বলের হচ্ছে নিউটন, সিজিএস ইউনিট হচ্ছে বলের ডাইন। আর নিউটন আর ডাইনের মধ্যে যদি আমরা রিলেশন দেখি, তাহলে আমরা দেখব 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। আর এপিএস পদ্ধতি অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, সেই এপিএস পদ্ধতির বলের একক হচ্ছে আমাদের পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, কোন পদ্ধতিতে বলের একক কি সেটা আমাদের জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে টাইপ অফ মোশন। মোশন অর্থাৎ গতি কত প্রকারের, এটা আমি সহজেই সংক্ষেপে অল্প অল্প করে বলে যাচ্ছি। কতগুলো মোশন আছে সাধারণত। ফার্স্ট যে মোশনটা দেখবো সেটা হচ্ছে লিনিয়ার মোশন, অর্থাৎ রৈখিক বেগ। রৈখিক বেগ মানে কিছুই না, একটা গতিশীল বস্তু স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা বরাবর যখন চলতে শুরু করে তখন তার বেগকে বলা হচ্ছে লিনিয়ার মোশন বা রৈখিক বেগ। এই সরল রেখা বরাবর বিভিন্ন ধরনের হতে পারে। হরাইজন্টালি হতে পারে অর্থাৎ অনুভূমিক হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, উলম্ব হতে পারে, ভার্টিক্যালি মানে উলম্ব, অথবা আমাদের কি হতে পারে, মেনলি দু রকমই হয়, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটোতেই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন বরাবর অর্থাৎ সরলরৈখিক বরাবর। সাপোজ একটা গাড়ি চলছে, তো একটা গাড়ি সেটা ভার্টিক্যালিও চলতে পারে অথবা হরাইজন্টালিও চলতে পারে, দু রকম ভাবে চলতে পারে, কিন্তু তার মোশনটা হচ্ছে স্ট্রেট লাইন মোশন অর্থাৎ সরল রৈখিক গতিবেগ। সেকেন্ড হচ্ছে সার্কুলার মোশন, অর্থাৎ কোনো একটা বডি যদি একটা সার্কুলার পথ বরাবর, একটা বৃত্তাকার পথ বরাবর চলতে শুরু করে তখন তার গতিকে বলা হচ্ছে সার্কুলার বা বৃত্তীয় গতিবেগ, সার্কুলার মোশন অথবা বৃত্তীয় গতিবেগ। এই বৃত্তীয় গতিবেগের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সার্কুলার মোশন ইজ অলওয়েজ অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ সবসময় একটা ত্বরণ প্রাপ্ত একটা গতিবেগ, মানে তাতে সবসময় একটা ত্বরণ থাকবে সার্কুলার মোশনের ক্ষেত্রে। এবং এই যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, সেটা কোন দিক বরাবর হবে না, টু দা গ্র্যাভিটি, অর্থাৎ সেই বস্তুটার যে গ্র্যাভিটি আছে সেই বরাবর হবে। এবং এটা ক্যালকুলেশন করা হবে v²/r, অর্থাৎ এই যে ত্বরণ সার্কুলার মোশনের ক্ষেত্রে যে ত্বরণ, তার যে ভ্যালুটা হবে v², ভি মানে বস্তুর গতিবেগ, তার স্কয়ার বাই স্মল আর, আর মানে যে বৃত্তাকার পথ বরাবর ঘুরছে সেই বৃত্তাকার বা সেই বৃত্তের যে রেডিয়াস সেটা হচ্ছে এখানে স্মল আর। তাহলে দেখা গেল যে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ হচ্ছে v²/r, অর্থাৎ বস্তুর গতিবেগের হোল স্কয়ার বাই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, বৃত্তের যে ব্যাসার্ধ। 3 নম্বর যেটা মোশন দেখবো সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে যদি কোনো একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর সরলরৈখিক বরাবর দোদুল্যমান থাকে, অর্থাৎ এদিক ওদিক করে দুলতে থাকে, কি বরাবর একটা পয়েন্ট, ফিক্স পয়েন্টের মধ্যে যদি এটা ফিক্স পয়েন্ট অথবা পজিশন এর মধ্যে যদি দোদুল্যমান থাকে তাহলে ওই বস্তুর গতিবেগকে বলা হবে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন এর উদাহরণস্বরূপ বলতে পারি আমরা
ঘড়ির যে পেন্ডুলাম যে থাকে, দেওয়াল ঘড়ির যে পেন্ডুলাম থাকে, সেটা নির্দিষ্ট অন্তর বরাবর কিন্তু এদিক ওদিকে তুলতে থাকে। তাহলে এটা এক ধরনের মোশন বা গতি। ফোর্থ যে মোশন, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। অর্থাৎ এটা হচ্ছে এই মোশনটা রিপিট করবে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে কখন, আফটার এ রেগুলার ইন্টারভাল অফ টাইম। নির্দিষ্ট সময় অন্তর বরাবর এই গতির পুনরাবৃত্তি ঘটবে। যেমন আমরা যে ঘড়ি পড়ি, হাত ঘড়ি, তার যে হ্যান্ডস, সেই ক্লকের হ্যান্ডসটা একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পিরিয়ডিক মোশন, কারণ নির্দিষ্ট সময় অন্তর বরাবর সেই গতিটা রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। ফিফথ নাম্বার যে মোশনটা, সেটা হচ্ছে অসিলেশন। অসিলেশন, অসিলেশনটা কি বলতে কি বুঝি? অসিলেশন বলতে বুঝি যে এই মোশনটাকে আমাদের, যদি একটা পেন্ডুলামকে, মোশনটাকে আমি এক্সাম্পল দিচ্ছি, যদি একটা ছোট একটা বককে, ছোট মানে পয়েন্ট ম্যাচ এটাকে বলা হয়, সেটা যদি স্ট্রিং, কোন একটা স্ট্রিং এ ফিক্স করে, যদি কোন একটা জায়গা থেকে আমরা, ফিক্স পয়েন্ট থেকে যদি আমরা বাঁধিয়ে সেটাকে যদি একটু ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দেওয়ার পর সেটাকে যদি আমরা একটা বাইরে থেকে ফোর্স প্রয়োগ করি, তাহলে দেখব সেটা নির্দিষ্ট সময় অন্তর বরাবর সেটা কিন্তু তার একটা মোশন থাকছে। আর এই মোশনের যে লেন্থটা, লেন্থটা কি হচ্ছে, আমাদের যে স্ট্রিংটা নিয়েছি তার যেটা লেন্থ যদি আমাদের স্মল এল হয়, আর টাইম পিরিয়ড যদি টি হয়, আর গ্র্যাভিটি, গ্র্যাভিটি যদি আমাদের স্মল জি হয়, তাহলে দেখবো এর যে ভ্যালু টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি দেবে, 2 পাই √L/জি। 2 পাই √L/জি। তাহলে এটা গেল আমাদের সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। এবার অসিলেশন মোশনটা কি, এটাও কি করবে, রিপিট করবে, অসিলেশন মোশনও রিপিট করবে মুভমেন্টটা আফটার এ রেগুলার ইন্টারভাল অফ টাইম অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট। ফিক্স পয়েন্ট একটা একে কেন্দ্র করে নির্দিষ্ট সময় অন্তর বরাবর এটাকে রিপিট করবে এই মোশনটা। তাহলে এই গেল আমাদের সর্বপ্রকার যে মোশন আছে বিভিন্ন টাইপের, সেই নিয়ে। লাস্ট আর একটা মোশনের কথা আমি রেফার করবো, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোশন। এটা আমরা সবাই কম বেশি ছোটবেলাতে এই মোশনের সঙ্গে জড়িত। যদি আমি এক্সাম্পলটা ক্লিয়ার করি, তো ছোটবেলায় যখন আমরা কোনো একটা ঢেলা দিয়ে যখন আম পাড়ি বা কোনো কিছু ফল পাড়ি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা ছুঁড়ে দিই, ঢেলাটাকে উপরের দিকে ছুঁড়ে দিই, গাছের দিকে। হ্যাঁ, তাহলে এই যে বস্তুটা, যে ঢিলাটাকে ছুটছি, তার যে মোশনটা, সেটাই হচ্ছে সিম্পলি উদাহরণ হচ্ছে প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন কি একটা, ইটস আ মোশন ইন হুইচ অ্যান অবজেক্ট পার্টিকেল ইজ থ্রোন নিয়ার দ্য আর্থ সারফেস। কোনো অবজেক্টকে আমরা আর্থ সারফেসের দিকে আমরা কি করব, ছুঁড়ে যখন দেই, তাহলে সেই বস্তুটা যে কার্ভ বরাবর, যে বাঁকা পথ বরাবর যে চলতে শুরু করে, আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, অবশ্যই গ্র্যাভিটির সাহায্যে এটা চলতে শুরু করবে। তাহলে গ্র্যাভিটির সাহায্যে তার যে গতিবেগ, সেটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। আর একটা কথা মনে রাখবো, প্রজেক্টাইল মোশনের এই যে গতি, এটা হচ্ছে প্যারাবোলিক। প্যারাবোলিক, ঠিক আছে, যেটা আমাদের ক্লাস 12 আছে, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস। প্যারাবোলিক মানে জাস্ট একটা একটা বিন্দু থেকে শুরু হবে যাত্রাটা, সেটা গিয়ে উপরে উঠে, উপরে উঠে একটা ম্যাক্সিমাম পয়েন্টে ফিক্সড হবে, তারপরে আবার ডিক্রিজ করবে তার হাইটটা, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, অবশেষে সে ভূমিতে এসে পড়বে। তাহলে এই যে গ্রাফ, এটা হচ্ছে
প্যারাবোলিক বা প্যারাবোলা। তাহলে এখন দেখব প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে। ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে প্রজেক্টাইল মোশনের? যখন আমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি হবে, অর্থাৎ যখন ক্রিকেট খেলায় যখন ব্যাটসম্যান সিক্স মারে, তখন সিক্স মারতে গেলে, বড় লম্বা ছয় মারতে গেলে কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ ব্যাটের সঙ্গে বলের যে অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রিতে বা তার আশেপাশে যদি হয়, তাহলে কিন্তু সেটা খুবই সহজে অনেক দূরে গিয়ে পড়বে, অর্থাৎ রেঞ্জটা অনেক বেশি হবে। নইলে কি হবে, হয় উপরের দিকে উড়ে যাবে, ক্যাচ আউট হয়ে যাবে, হতে পারে, অথবা নিচের দিকে ভূমির দিকে চলে যাবে। কিন্তু 45 ডিগ্রি বা তার আশেপাশে হলে ব্যাট আর বলের মধ্যে অন্তর্বর্তী কোণ, সেটা কিন্তু রেঞ্জটা তার সব থেকে বেশি হবে। তাহলে এই গেল রেঞ্জের ব্যাপারটা, প্রসার, যারা বাংলা বলে প্রসারের ব্যাপারটা। আর ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সব থেকে উঁচুতে কখন উঠবে? সব থেকে উঁচুতে তখনই উঠবে যখন ব্যাট আর বলের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। অবশ্যই 90 ডিগ্রি হলে সেটা কি ভার্টিক্যাল পোর্শনটার জন্য বলটা, যে বলে আমরা আঘাত করি বা ব্যাটসম্যান আঘাত করে, সেটা ভার্টিক্যাল উপাংশের জন্য উপরের দিকে উঠতে থাকবে, অর্থাৎ হাইটটা সব থেকে বেশি। তাহলে এই গেল আমাদের বিভিন্ন ধরনের মোশনের ব্যাপারটা। নেক্সট হচ্ছে আমরা দেখব যে কত ধরনের ফোর্স আছে। বিভিন্ন টাইপের ফোর্স আমাদের প্রকৃতিতে এক্সিস্ট করে, সেটা একটু আমরা পরিচিত হয়ে নেই কি কি ফোর্স আছে। প্রথম যেটা ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? প্রত্যেকটা বস্তুই চায়, প্রত্যেকটা বস্তুই কি হয়, বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে একটা নির্দিষ্ট বল দ্বারা। এই বলটাকে বলা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। অথবা এরকম হতে পারে যে দুটো বস্তু আছে, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, দুটো বস্তু আছে কিছুটা ডিস্টেন্সে আছে, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা কিন্তু খুবই নেগলিজেবল, খুবই কম হয়। কারণ আমরা যদি দুজন ব্যক্তি যদি বা দুটো বন্ধু যদি কিছুটা ডিস্টেন্সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা অনুভব করতে পারি না কখনোই যে ও আমাকে আকর্ষণ করছে বল দ্বারা, ঠিক আছে, বা আমি ওকে অ্যাট্রাক্ট করছি আকর্ষণ, এটা কিন্তু আমি অনুভব করতে পারি না। তার কারণ হচ্ছে এই ফোর্সের ভ্যালুটা খুবই কম, গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা। সেকেন্ড যেটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যখন বিটা রশ্মির ডিকে হয়, নিঃসরণ ঘটে, সেই ক্ষেত্রে কি হয়, যেটা যে দুর্বল যে উইক উইক যে ফোর্স, দুর্বল যে ফোর্স এখানে তৈরি হয়, সেটার ভ্যালু হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের 10^25 টাইমস স্ট্রঙ্গার। রেডিও অ্যাক্টিভ কোন এলিমেন্ট, কোন একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় কোন এলিমেন্ট থেকে যখন বিটা রশ্মি হয়, সেক্ষেত্রে একটা ফোর্সের তৈরি হয়। এই ফোর্সটার ভ্যালুটাও কম, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের 10^25, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে খুবই বেশি। 10^25 মানে একের পরে 25টা শূন্য, এত গুণ বেশি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে থেকে।
তাহলে এটাকে বলা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। 3 নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা এক্সিস্ট করে চার্জ পার্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ তড়িৎ আধানযুক্ত বস্তুর ক্ষেত্রে এই ফোর্সটা কাজ করে। যখন চার্জটা রেস্টে থাকে অর্থাৎ স্থির থাকে, সেই ক্ষেত্রে যে ফোর্সটা কার্যকরী হয় সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অর্থাৎ স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল সেটা প্রযোজ্য হচ্ছে কোন সূত্র অনুযায়ী? না কুলম্বসের যে ল আছে, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই সূত্র অনুযায়ী ভ্যারি করে। অর্থাৎ দুটো চার্জ পার্টিকেল আছে, যদি তাদের আধান Q1 এবং Q2 হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি স্মল r হয়, তাহলে এক্ষেত্রে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যে ভ্যালু সেটা যদি ক্যাপিটাল F হয়, তাহলে F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কয়ার, যদি এটা আমাদের এয়ারে বা বায়ুমণ্ডলের ক্ষেত্রে যদি এটা হয়। আর এমনি নর্মালি হতে গেলে সেটা F ইকুয়াল টু 1 বাই কে, কে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, 1 বাই কে Q1 Q2 বাই আর স্কয়ার, যেখানে হচ্ছে স্মল আরটা হচ্ছে ওই দুটো চার্জ পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব। 4 নম্বর যে ফোর্সটা আমরা দেখবো সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে খুবই শক্তিশালী একটা ফোর্স। এটা কোথায় দেখা যায়? না এটা দেখা যায় যে পরমাণুর কেন্দ্রে যদি আমরা কনসিডার করি, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকছে আমাদের নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন। তো এই ক্ষেত্রে যে ফোর্সটা কার্যকরী থাকে পরমাণুর নিউক্লিয়াসে, সেটা হচ্ছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কত কেমন, মানে কত গুণ বেশি কার্যকরী, কত গুণ বেশি, সেটা যদি আমরা কনসিডার করি, তাহলে দেখব না এটা হচ্ছে 10⁻38 টাইমস স্ট্রঙ্গার দ্যান দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻38 টাইম স্ট্রঙ্গার, বেশি, এত টাইমস লার্জার। এবং 10⁻2 মানে 100 টাইম স্ট্রঙ্গার দেন দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে 100 গুণ বেশি। and 10⁻13 গুণ স্ট্রঙ্গার দেন দ্য উইক ফোর্স। উইক ফোর্সের থেকে 10⁻13 গুণ বেশি শক্তিশালী। 5th নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স বলতে এটা আমাদের ঘর্ষণ বল বাংলায় যাকে বলা হয়। তো ফ্রিকশন কখন দেখা যায়? যদি কোনো একটা বস্তু সাপোজ চলতে শুরু করছে, মুভ করতে শুরু করছে, অথবা শুরু করার উপক্রম হয়েছে, সেক্ষেত্রে বস্তুর গতির বিরুদ্ধে একটা বলের সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? না বস্তুটা যে অংশ ভূমিতে আছে বা গ্রাউন্ডে আছে বা স্পর্শ করে আছে, সেই অংশে এই বলের সৃষ্টি হয়, ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে ফ্রিকশনাল ফোর্স অবশ্যই বস্তুর গতির বিরুদ্ধে এটা সৃষ্টি হয়। ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে বলতে গেলে আর একটু বলে রাখি যে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন কি। তো নর্মাল রিয়াকশন কিছুই না, এটা একটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে, অর্থাৎ উলম্ব ভাবে উপরের দিকে এই নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়াটা কাজ করে। এটা কি জন্য কাজ করে? টু ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য বডি, অর্থাৎ যে বস্তুটা আমরা রাখা আছে তার ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য এই বলটা
এই রিয়াকশনটা কাজ করে। অর্থাৎ যদি টেবিলের উপরে আমি কোনো একটা বই রেখে দিই, তাহলে বইয়ের একটা নির্দিষ্ট ওয়েট আছে, আর এই বইটার উপরে উলম্ব ভাবে ওয়েট জনিত কারণে উলম্ব ভাবে একটা বল কার্যকরী হয়, সেটাই হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন। তো ওয়েটের কথা যেহেতু এসছে কোশ্চেনে, তাহলে ওয়েট সম্পর্কে একটু ছোট করে আলোচনা করা যাক। হোয়াট ইজ ওয়েট, বা বস্তুর ওজন বা ভার কি। যদি কোনো একটা বস্তুর ভর যদি স্মল এম হয়, আর যদি আমাদের অভিকর্ষ ত্বরণ স্মল জি হয়, তাহলে কোন বস্তুর বা সেই বস্তুটার ওয়েট বা ওজন বা ভার ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ ওয়েট বা ভার ডাব্লিউ ইকুয়াল টু মাস এম ইন্টু জি। জি মিনস গ্র্যাভিটি। তাহলে এই গেল আমাদের ওয়েটের যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেটা। ফোর্সটাকে আমরা আবার মানে একটু সংক্ষেপে করতে গেলে, মানে কম্প্যাক্ট করে দু রকমের, সব ধরনের ফোর্সটাকে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি। প্রথমটাকে আমরা বলতে পারি, প্রথমটাকে ব্যালেন্স ফোর্স, আর সেকেন্ড হচ্ছে আনব্যালেন্স ফোর্স। যত রকমই ফোর্স থাকুক না কেন, সেটাকে আমরা ইন শর্ট দু রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ব্যালেন্স ফোর্সটা কোনগুলো? ব্যালেন্স ফোর্স হচ্ছে নেট এফেক্টেড ফোর্স অ্যাক্টিং অন এ বডি। কোন একটা যদি বডির উপর অ্যাক্ট করে এই ফোর্সটা, তাহলে তার বডিটার কি হবে, কোনো ভেলোসিটি থাকবে না, অর্থাৎ স্থির থাকবে। যদি আমার দুটো হাতকে, উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দুটো হাতকে দুজন দুই দিকে সম পরিমাণ বল দিয়ে টানতে থাকে, তাহলে কি হবে? আমার মুভমেন্ট কিছুই হবে না, কারণ সম পরিমাণ বল দুটো বিপরীত দিকে কাজ করছে। তাহলে দুটো বিপরীত দিকে সম পরিমাণ বল যদি কাজ করে, তাহলে আমার রেজাল্ট্যান্ট গতিবেগ কিন্তু শূন্য, আমি স্থিরই থাকবো। তাহলে কি বলতে পারি না, এই দুটো বল একে অপরকে ব্যালেন্স করছে, নালিফাই করছে। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলতে পারি ব্যালেন্স ফোর্স। আর আনব্যালেন্স ফোর্স অর্থাৎ দুটো অসম বল কাজ করবে। দুটো অসম বল কাজ করবে যাদের ভ্যালুটা হচ্ছে নন জিরো, অর্থাৎ দুটো অসম বল কাজ করবে যাদের এফেক্টেড অর্থাৎ নেট বা রেজাল্টেন্ট যে ফোর্স সেটা হচ্ছে নন জিরো। সেক্ষেত্রে কি হবে, আমাদের মধ্যে একটা, এরকম ভাবে যদি আমার দুটো হাতকে আলাদা রকম ভাবে টানা হয়, তাহলে আমার মধ্যে একটা কি হবে, পীড়ন, একটা গতির সৃষ্টি হতে পারে। আনব্যালেন্স ফোর্স ক্ষেত্রে একটা বেগের সৃষ্টি হতে পারে, বা ত্বরণেরও সৃষ্টি হতে পারে আনব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে জড়ত্বীয়, ইনার্শিয়া, যেটা আমাদের নিউটনস ল ক্ষেত্রে কাজে আসবে। এরপরে আমরা নিউটনস লতে আসবো ইনার্সিয়ার পরে। তো এখানে একটা টার্ম পাওয়া যাবে নিউটনস লতে, সেটা হচ্ছে জড়ত্বীয় বা ইনার্সিয়া। সেই জন্য এই টার্মটা একটু আলোচনা করা প্রয়োজন। ইনার্সিয়াটা হচ্ছে একটা প্রপার্টি, একটা বস্তুর প্রপার্টি, যে প্রপার্টির সাহায্যে বস্তুটা, অর্থাৎ কোনো গতিশীল বস্তু চাইবে কি সবসময় গতিশীল থাকতে, আর কোনো স্থির বস্তু চাইবে সবসময় স্থির থাকতে। বস্তুর এই যে প্রপার্টি, এই ধরনের বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য, একেই বলা হচ্ছে ইনার্সিয়া বা জড়ত্ব। ইনার্সিয়াকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। জড়ত্বকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট অর্থাৎ স্থির জড়ত্বীয়, দুই নম্বর হচ্ছে ইনার্সিয়া অফ মোশন গতীয় জড়ত্বীয়। স্থির জড়ত্বীয় বলতে কি, যদি কোনো একটা বস্তু স্থির থাকে, তাহলে কি সে
সর্বদাই চাইবে স্থির থাকতে। অর্থাৎ বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি বস্তুটার উপর, কিন্তু বস্তুটার টেন্ডেন্সি থাকবে স্থির থাকতে। এই যে প্রপার্টি, এটাকে বলা হচ্ছে স্থির ইনার্শিয়া। আর গতীয় ইনার্শিয়া বলতে কি? গতীয় ইনার্শিয়া বলতে যদি কোনো একটা বস্তু গতিশীল নিয়ে চলতে থাকে আর আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা সবসময় চাইবে গতিশীল, বস্তুটা গতিশীল থাকার। তাহলে এই যে বৈশিষ্ট্য বস্তুটার, সেটাকে বলা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, গতীয় জড়ত্ব। নেক্সট হচ্ছে নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন, এখান থেকে অ্যাকচুয়াল হচ্ছে চ্যাপ্টারের যেটা শুরু আমরা বলতে পারি। এর আগে এই যে ফেনোমেনা গুলো বললাম, এগুলো একটু মাথায় রাখা দরকার, তাহলে আমাদের বিভিন্ন টার্মিনোলজি গুলো পাবো সেটা বুঝতে সুবিধা হবে। নিউটনস ল অফ মোশন, এখানে দেখবো আমাদের নিউটনস এর গতীয় সম্পর্কে তিনটে লস আছে। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এরকম ভাবেই আছে। তাহলে প্রথম ল কি? প্রথম লটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর গতিশীল বস্তু একই সরলরেখা বরাবর চলতে থাকবে সমবেগে। এই যে ফিনোমেনা স্টেটমেন্ট, এটাকে বলা হচ্ছে নিউটনের প্রথম গতি সূত্র। তাহলে এখানে দেখলাম যে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। কখন? যখন আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করবো না। তাহলে এখান থেকে আমরা কি একটা ধারণা পাচ্ছি? ইনার্শিয়া, অবশ্যই জড়ত্বের কিন্তু একটা ধারণা পাচ্ছি, কারণ জড়ত্বের ডেফিনেশনে বা এক্সপ্লেনেশন করতে গিয়ে এরকম কনসেপশনে আমি বলেছি। তাহলে এটা গেল নিউটনের ফার্স্ট ল অফ মোশন। এই ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কতগুলো কমন ফেনোমেনা দেখতে পাই। কমন ফেনোমেনা বলতে, সাপোজ একটা ব্যক্তি বাসের উপর দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়, বাসটা স্থির আছে, একটা ব্যক্তি উঠলো বাসে, উঠে দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ করে যদি বাসটা চলতে শুরু করে, তাহলে কি হবে? বস্তুটা পিছনের দিকে ঝুঁকে পড়বে। কেন পিছনের দিকে ঝুঁকে পড়বে? তার কারণ হচ্ছে বস্তুটার লোয়ার পার্ট, অর্থাৎ তার যে বডির লোয়ার পার্টটা কি আছে? বাসের সঙ্গে যুক্ত আছে। বাসটা প্রথমে স্থির ছিল, এখন বাসটা চলতে শুরু করলো, তাহলে লোয়ার পার্টটা যেটা বাসের সংলগ্ন আছে সেই পার্টটা কি চাইবে? সেই পার্টটা আগে গতিশীল হওয়ার চেষ্টা করবে। সেই জন্য লোয়ার পার্টটা আগে গতিশীল হওয়ার চেষ্টা করলো, সামনের দিকে যাওয়ার সামনের দিকে গতিশীল হলো। কিন্তু আমাদের ওই ব্যক্তিটার আপার পার্টটা, মানে উপরের বডির উপরের অংশটা কি, তখন সে স্থির ছিল, স্থির থাকার চেষ্টা করবে। এর ফলে কি হবে? বস্তুটা ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনের দিকে ঝুঁকে পড়বে। এবার সেম অপোজিট ফিনোমেনা যদি ঘটে, সাপোজ চলন্ত বাসে তুমি আছো, তো চলন্ত বাসে যদি তুমি থাকো, হঠাৎ বাসটা যদি ব্রেক কষে, তাহলে কি ঘটবে? ব্রেক কষলে কিন্তু তোমার সামনের অংশটা ঝুঁকে যাবে, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে যাবে, তোমার বডির উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়বে। তো এই ধরনের ফিনোমেনা অবশ্যই আমরা ফেস করে থাকি সবাই, যারা যানবাহনে গাড়িতে চলাফেরা করে। তাহলে কেন সামনের দিকে ঝুঁকে পড়লো? লজিক হিসেবে বলতে পারি, যখন বস্তুটা বাসের সংলগ্ন ছিল এবং বাসটা গতিশীল ছিল, তখন কি ব্যক্তিটা বাসের সঙ্গে সমবেগে গতিশীল। এখন যদি ব্রেক কষে, তাহলে কি
প্রথমে বাস বা গাড়িটা স্থির হবে, তাহলে সেই গাড়িটা স্থির হওয়ার সঙ্গে সঙ্গে আমার বডির নিচের পার্টটা স্থির হতে চাইবে বা স্থির হবে, কিন্তু বডির উপরের পার্টটা কি আমার গতিশীল ছিল তখন, ফলে নিচের পার্টটা আমার বডির নিচের পার্টটা স্থির হচ্ছে আর উপরের পার্টটা গতিশীল হচ্ছে, অর্থাৎ আমি সামনের দিকে ঝুঁকে পড়ব। আর একটা ফেনোমেনা, যখন আমরা কোন একটা গাছকে, সাপোজ গাছটা ছোটই আছে, কোন একটা গাছকে যদি খুবই মারাত্মক ভাবে নাড়া দেই, শেক যদি করি, তাহলে কি হবে, তার ফ্রুট এবং পাতাগুলো কিন্তু নিচে ঝরে পড়বে। এই একই লজিকে গাছটা প্রথমে স্থির ছিল, তারপর যখন নাড়া দিলাম, তাহলে কি হবে, গাছটা গতিশীল হবে, এদিক ওদিকে দুলতে থাকবে। এর ফলে কি হবে, যে পাতা আর যে ফলগুলো আছে সেগুলো প্রথমে স্থির ছিল, তাহলে কি সেটা গতিশীল হওয়ার চেষ্টা করবে। এর ফলে কি হবে না, ওটা তার সেই অংশ থেকে ছেড়ে নিচে পড়তে থাকবে। তাহলে এই ফেনোমেনা গুলো একটু আমাদের মনে রাখতে হবে। এর সঙ্গে আর একটা লাস্ট ফেনোমেনার কথা আমি বলবো, যেটা হচ্ছে সেটা হচ্ছে সিট বেল্ট। যখন কোনো ড্রাইভার দেখবো বা গাড়িতে যারা চালক বা ব্যক্তিরা থাকেন, তাদের সিট বেল্ট বেঁধে রাখেন। তার কারণ হচ্ছে, যখন আমরা গাড়িটা ব্রেক কষে যখন স্থির করব, তখন কি হবে, এরা ফেনোমেনাটা আগে বলেছি, সামনের দিকে ঝুলে যাবে। তো যেহেতু সেটা সামনের দিকে ঝুলে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয়, তো তার জন্য সিট বেল্টের সঙ্গে আমাদের বডিটা বাঁধা থাকে। আবার যদি সেটা অ্যাক্সেলারেশন নিয়ে, গতি নিয়ে চলতে শুরু করে, অ্যাক্সেলারেশন নিয়ে হঠাৎ করে, তাহলে কি হবে, সে পিছনের দিকে ঝুঁকে পড়তে পারে, সে কারণে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই জন্য ওটা টাইট করে আমাদের সিট বেল্টের সঙ্গে বডিটা বাঁধা থাকে। নেক্সট যেটা টার্ম, সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। মোমেন্টাম বা ভরবেগ কিছুই না, এটা হলো বস্তুর ভর আর তার বেগের গুণফলের সমন্বয়ে গঠিত এক ধরনের প্রপার্টি, বস্তুর ধর্ম। অর্থাৎ ভর, কোন গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুটির মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। মোমেন্টাম অবশ্যই তাহলে কি, যে বস্তুর বেগ আছে তার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটা অবশ্যই একটা ভেক্টর রাশি। একটু ছোট করে বলে রাখি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি যেটা হচ্ছে, ভেক্টর রাশি মানে যে রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে তাকে ভেক্টর রাশি বলা হয়। আর স্কেলার রাশি যে রাশির কেবলমাত্র মান থাকবে কিন্তু কোনো অভিমুখ থাকবে না, সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। মোমেন্টাম থেকে যেটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার ইউনিট। ইউনিটটা যদি দেখি, মোমেন্টামের এসআই প্রসেসে মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস কি হবে, জাস্ট চেঞ্জ করে দেব, এসআই বা এমকেএস। এমকেএস মানে কি, মিটার, কে ফর কিলোগ্রাম, এস মিনস সেকেন্ড, সিজিএস মিনস সেন্টিমিটার, জি মিনস গ্রাম, এস মিনস সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে মোমেন্টামের একক হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি এফপিএস পদ্ধতিতে কি হবে, যদি আমরা দেখি, পাউন্ড, ভরের একক পাউন্ড, ফুট পার সেকেন্ড। তো এই ধরনের এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে মোমেন্টাম, মোমেন্টামকে একটু বলে রাখি, সাধারণত পি দিয়ে ডিনোট করা হয়, স্মল পি। স্মল পি ইকুয়াল টু এম ভি। এম মিনস বস্তুর ভর, ভি মিনস বস্তুর ভেলোসিটি বা গতিবেগ।
এবারে মোমেন্টামের সংরক্ষণ সম্পর্কিত একটা ফর্মুলা আছে আমাদের, লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম যাকে বলা হয়। লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম অর্থাৎ মোমেন্টামের যে কনজারভেশন ল আছে সেটা যদি দেখি তাহলে এরকম ভাবে বলা হচ্ছে, যদি বাইরে থেকে কোনো বল আমরা প্রয়োগ না করি, কোথায়, সিস্টেম অফ টু বডিজ, একটা সিস্টেম অথবা একটা সিস্টেম যেটাতে দুটো বডি আছে অথবা দুটোর থেকেও বেশি বডি আছে, মানে দুই বা ততোধিক বস্তু আছে, এরকম একটা সিস্টেমের উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, দেন টোটাল মোমেন্টামটা অর্থাৎ মোট ভরবেগ অফ দ্য সিস্টেম, ওই সিস্টেমের মোট ভরবেগ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আরেকবার বলছি, যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি, দুই বা ততোধিক বস্তু সংস্থা আছে, সেই সংস্থার উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে ওই বস্তুটার মোট মোমেন্টাম অর্থাৎ মোট ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে স্টেটমেন্ট। এখান থেকে যদি আমরা কনজারভেশন মোমেন্টামের ক্ষেত্রে কতগুলো যদি আমরা ফেনোমেনা দেখি, ঘটনা যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো যে আমরা যখন নৌকা থেকে যখন আমরা তীরে যখন লাফ দিই বা তীরে যখন আসি, তাহলে সেক্ষেত্রে কি হয়, যখন নৌকা থেকে তীরে আসি তখন কি আমাদের পাটা কি নৌকার উপরে পুশ করে, চাপ দেয়, ধাক্কা দেয়। এর ফলে মোমেন্টাম অফ দ্য বোটের যে মোমেন্টাম আছে সেটা কি হয়, সমান হয়ে যাবে, ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাবে, সমান এবং বিপরীত হয়ে যাবে অফ দ্য ম্যান, যে ব্যক্তিটা সে নৌকা থেকে তীরে আসছে, তার এই দুজনার মোমেন্টাম ভরবেগ মানের দিক থেকে সমান কিন্তু অপোজিট ডিরেকশনে হবে। এর ফলে সে অবশ্যই খুব সহজেই সে তীরে পৌঁছতে পারবে। তেমনি আমরা রকেট প্রপালশনের যদি আমরা দেখি, রকেটের গতিবেগ যদি কনসিডার করি, কিভাবে কি হয় না, রকেটের গতিবেগে সেখানেও কনজারভেশন অফ মোমেন্টাম হয়। রকেটের ক্ষেত্রে কি হয় না, রকেট জ্বালানি ইউজ করে, জ্বালানি হিসেবে সেখানে আমাদের গ্যাস কি হয়, প্রচন্ড বেগে নজল যে থাকে, ওটাকে যে চ্যানেল দিয়ে বেরোয়, গ্যাসটা যে চ্যানেল দিয়ে বেরোয় সেটাকে নজল বলে, সেই নজল দিয়ে প্রচন্ড বেগে গ্যাস নিচের দিকে বা পিছনের দিকে প্রবাহিত হতে থাকে। এর ফলে কি গ্যাসের যে ভরবেগ, সেই একই ভরবেগ কি পাবে, রকেটটা পাবে, রকেটের যে বডি সেটা পাবে। তাহলে এই একই ভরবেগ পাওয়ার জন্য রকেটটা কিন্তু উপরের দিকে দ্রুত বেগে ছুটতে থাকে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে গ্যাস তো যেটা বেরোচ্ছে সেটা তো খুবই অল্প পরিমাণ গ্যাস, যে জ্বালানি থাকে সেই জ্বালানি কিন্তু অল্প পরিমাণ জ্বালানির বার্ন হয়ে পুড়ে কিন্তু গ্যাসের রকেটের ভেলোসিটিটা অত বেশি হচ্ছে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে গ্যাসটা আছে তার ভর কম হলেও তার ভেলোসিটি বা বেগটা কিন্তু খুবই বেশি, মানে প্রচন্ড বেগে রকেটের পিছন দিক থেকে কিন্তু এই গ্যাসটা বেরিয়ে আসে। এর ফলে সেখানে একটা ভরবেগের সৃষ্টি হয়, সেই একই ভরবেগ কে পাবে, রকেটটা পাবে। তাহলে এই যেটা ভরবেগ সেটা কি হবে, গ্যাস যেদিকে এমিট হচ্ছে, ইজেক্ট হচ্ছে, নির্গত হচ্ছে, তার অপোজিট সাইডে কিন্তু এই ভরবেগটা সৃষ্টি হবে, ফলে রকেটটা উপরের দিকে উঠতে থাকে। তাহলে রকেটের গতিবেগের ক্ষেত্রে আমরা দেখলাম যেখানেও ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হচ্ছে। ডাইরেক্ট চলে আসি সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন। ফার্স্ট ল অফ মোশন এতটুকু কমপ্লিট।
সেকেন্ড আছে সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলটা যেদিকেই ক্রিয়া করে যে অভিমুখে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ও সেই দিকে ক্রিয়া করে। এটাকে যদি একটু ম্যাথামেটিক্যালি আমরা এক্সপ্লেনেশন করি তাহলে দেখব যে এই সূত্র অনুযায়ী আমরা পেলাম যে যে ফোর্স এফ, বলটা যেটা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়, এই এফ কার সঙ্গে সমানুপাতিক পেলাম না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। অবশ্যই যদি স্টেটমেন্ট থেকে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি আসি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এর মানেটা হচ্ছে যদি বল এফ হয় ক্যাপিটাল এফ, তাহলে এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের যেটা হার, তাহলে রেট বলে দিলে কিন্তু সেটা আমরা টি অর্থাৎ টাইম দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখান থেকে বলতে পারি এফ is proportional, directly proportional to dp by dt. dp means change of momentum, dt means change of time. 3 নম্বর লাইনে বলতে পারি তাহলে এফ প্রপোর্শনাল থেকে যদি আমরা ইকুয়ালিটি আসি, একটা কনস্ট্যান্ট লাগাতে হয়, একটা ধ্রুবক লাগাতে হয় প্রত্যেক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। সেটাকে আমরা যদি 1 ধরি বা কে ধরি, তাহলে এফ ইকুয়াল টু কে আর ডিপি বাই ডিটি। dp means change in momentum and dt means change in time. তাহলে সেখান থেকে বলতে পারি f ইকুয়াল টু কে এম এফ। তার এফটা কেন, কেন ত্বরণের সঙ্গে আমরা থেকে আমরা জানি যে কোনো বস্তুর ত্বরণ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি। তাহলে কেটা হচ্ছে বল ধ্রুবক, এই কে এর ভ্যালুটা আমরা ডেফিনেশনের মাধ্যমে 1 করি, ডেফিনেশনের মাধ্যমে 1 করে দিই। তো সেখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারবো f equal to mf, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলার যে ম্যাথামেটিক্যাল ফর্মটা, যে p equal to mf বা f equal to mf এরকম ভাবেও লেখা হয়ে থাকে। তাহলে এটা আমরা দেখব। এখন এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে আসতে পারি। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে আসতে পারি। কিভাবে আসবো না, দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে, জাস্ট এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যে এফ ইকুয়াল টু এম এফ। তাহলে এফ ইকুয়াল টু এম এফ, তাহলে এম থাকলো, এফ এর ভ্যালুটা বসালাম, এফ মিনস ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে সেখান থেকে কি এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু এফ টি, সিম্পল ম্যাথমেটিক ক্যালকুলেশন। এখন বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে এফ মিনস কি জিরো, তাহলে এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু জিরো, তাহলে এম ভি ইকুয়াল টু এম ইউ, দ্যাট ইজ এম এম কেটে গেল, ভি ইকুয়াল টু ইউ। ভি ইকুয়াল টু ইউ মিনস কি, ভি ইকুয়াল টু ইউ মানে বস্তুর অন্তিম বেগ ইকুয়াল টু প্রাথমিক বেগ। অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা যে বেগ নিয়ে চলছিল ওই বেগেই থাকবে। যদি সে স্থির, যদি আগে ছিল তাহলে এখনো স্থির থাকবে। যদি ভি বেগে গতিশীল হয় অন্তিম বেগ, তাহলে এখনো সে ভি বেগ নিয়ে চলতে থাকবে। তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট সেকেন্ড লস থেকে ফার্স্ট লসে আসতে পারি।
এখান থেকে লাস্ট যে টপিকটা চলে সেটা হচ্ছে আমাদের থার্ড ল অফ মোশন, সব থেকে সহজ ছোট ল, নিউটনের তৃতীয় গতিসূত্র, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এখন এর উপর বেস করে একটা উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি, আর যদি যখন কোনো বন্দুক থেকে যখন আমরা শুট করি, ফায়ার করি, তখন কিন্তু দেখব যে বন্দুকের পিছনের অংশটা আহ, কিছুটা হলেও একটু পিছিয়ে আসছে। এর কারণটা হচ্ছে নিউটনের থার্ড ল। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এটা আমরা এক্সপ্লেনেশন এভাবে দিতে পারি, না যখন শুট করা হলো, গুলি করা হলো বন্দুক থেকে, তখন কি যে গুলিটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনের দিকে চলে গেল, তাহলে ওই যে গুলিটার একটা নির্দিষ্ট ভরবেগ থাকবে, তাহলে গুলিটা যখন সামনের দিকে চললো, তখন গুলিটার একটা বিপরীতমুখী বল সে প্রডিউস করবে, যেটা গুলির গতির অভিমুখের বিপরীত দিকে। অর্থাৎ সেটা কি হবে, বন্দুকের পিছনের দিকে একটা ধাক্কা খাবে। তাহলে গুলিটা প্রথমে সামনের দিকে গতিশীল হলো, তার ফলে কি হবে, সামনের দিকে গতিশীল হওয়ার জন্য এখানে কিন্তু একটা বল প্রডিউস হবে, ভরবেগ একটা প্রডিউস হবে। সেই ভরবেগটা কোথায় অ্যাপ্লাই হবে, বন্দুকের উপর অ্যাপ্লাই হবে। এর ফলে বন্দুকটা পিছনের দিকে কিছুটা বলে পিছিয়ে আসে। তাহলে এরকম সিম্পল এর উদাহরণ, ঠিক আছে। আর সিম্পলি যদি আমরা কোনো ট্রেনের, সাপোজ একসঙ্গে সবাই একটা কম্পার্টমেন্টে তুমি আছো, হ্যাঁ, কাকে যদি তুমি একটা চড় মেরে দাও, কোনো একটা অচেনা পার্সনকে, সে কি করবে তোমাকে? সে তোমাকে হয়তো একটা কষিয়ে দিল, একটা থাপ্পড়। তো এটা হচ্ছে সাধারণভাবে একটা মজা করার জন্য এক্সাম্পল। তো যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এখানে আমরা বিফোর এমসিকিউ তে কিছুটা এমসিকিউ আমরা করে নেই, নাকি আর একটু পোর্শনটা কমপ্লিট করে নেব? চলো এমসিকিউ নেক্সট দিনে করে নেবো, একটু পোর্শনটা থিওরিটা একটু এগিয়ে যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। দু রকম বল নিয়ে আলোচনা করব লাস্ট টপিক। একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স বাংলায় যাকে বলে অভিকেন্দ্রিক বল। আর সেকেন্ডটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, ফিউগাল, CENTRIFUGAL, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। তো সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বলটা কি? সেন্ট্রিপিটাল ফোর্সটা কখন দেখা যাবে? একটা মুভিং পার্টিকেলের ক্ষেত্রে দেখা যাবে, যে পার্টিকেলটা সার্কুলার পথ বরাবর যাত্রা করছে, সার্কুলার পাথ বরাবর যে মুভ করছে। তো সার্কুলার পাথ বরাবর যদি মুভ করে সেই কোন একটা বস্তু, সেই বস্তুটার সাধারণ টেন্ডেন্সি থাকবে, ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে কি না, বস্তুর যে যে সার্কুলার পাথ বরাবর যে সেন্টার আছে, সেই সেন্টারের অভিমুখে একটা অ্যাট্রাকশন থাকবে। এটাকেই বলা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা বস্তুটা যে বৃত্তাকার পথে মুভ করছে, ঘুরছে, বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে প্রযোজ্য হয় বা প্রযোজ্য হবে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাভিমুখী বল।
আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল বা অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। যদি সেটা কি না, যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘোরে, তাহলে বস্তুটা সবসময় চাইবে বৃত্তাকার পথ ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার, অর্থাৎ বৃত্তাকার পথের যে ট্যানজেন্ট স্পর্শক সেই বরাবর একটা বলের অভিমুখের সৃষ্টি হয়। এই বলকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল বা কেন্দ্রাভিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। সাধারণত আমরা দেখি যদি একটা স্ট্রিং, একটা সুতোর সঙ্গে যদি একটা ডেলা বেঁধে দিলাম, তারপর যদি আমরা আঙুলের সাহায্যে যদি আমরা এইভাবে চক্করে দিয়ে ঘোরাই, হঠাৎ করে যদি ওটা ছিঁড়ে যদি যায়, স্ট্রিংটা যদি, সুতোটা যদি ছিঁড়ে যায়, তাহলে বস্তুটা কোন দিকে যায়? আমার দিকে আসবে না, আমার থেকে বাইরে চলে যাবে, বা যে ঘোরাচ্ছে তার দিকে আসবে না, তার থেকে বাইরে চলে যাবে? অবশ্যই তার থেকে বাইরের দিকে যাবে। তার থেকে বাইরের দিকে যাবে মানে ওই বস্তুটার ভেলোসিটি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এবং ওই ভেলোসিটির ডিরেকশন কোন দিকে? না, ওই বৃত্তাকার পথের যে নির্দিষ্ট পয়েন্টে থাকবে বস্তুটা, মানে একটা নির্দিষ্ট টাইমে তো একটা নির্দিষ্ট পয়েন্টে থাকবে বৃত্তাকার পথে, তার যে ট্যানজেন্ট, তার যে সেই বিন্দুটা যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর সে বাইরে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল কেন্দ্রা বহির্মুখী বল। নেক্সট যেটা আছে সেটা আমি আজকে আর ডিসকাশন করবো না, টাইম অলরেডি হয়ে গেছে। ব্যাংকিং অফ রোডস, ব্যাংকিং অফ রোডস নেক্সট দিন শুরু করবো। তারপরে আমরা শুরু করব এমসিকিউ। ঠিক আছে, তো এখানে অল্প করে আর আছে, 8 ঘন্টা হয়ে যাবে। নেক্সট আমি আজকে করছি না, 8 ঘন্টা, নেক্সট দিনে 8 ঘন্টা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ গুলো যেটা আছে বেশি না, 9টা এমসিকিউ আছে। তোমরা কি করবে, বইটা ভালো করে পড়ো, ক্লাস 9-10 এর বইটা। ঠিক আছে, আর এমসিকিউ আমি পাঠিয়ে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি বা এই গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সবাই নিয়ে নিও। নেক্সট দিন আমাদের ব্যাংকিং থিওরি শুরু হবে, ব্যাংকিং অ্যাপ্রোচ, আর তার সঙ্গে আমাদের এমসিকিউ প্র্যাকটিস হবে। ঠিক আছে, আজকে এখানেই রাখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার আপনার সময় দেওয়ার জন্য।